সহকর্মীদের একটা ছবি রাখতে বলবো, এই ছবিটার সঙ্গে এই ছবিটা আমরা দেখাচ্ছি, আমি শুধু দেখাতে বলবো একটা ছোট্ট স্টিল ছবি 33 বছর আগেকার 1991 সালে। এই বিবেকানন্দ তৃণমূলের নয় তো? না না না, আমি নরেন্দ্র মোদীর একটা ছবি দেখাচ্ছি। যখন নরেন্দ্র মোদী বিজেপির নয় তো, এক মিনিট, যখন নরেন্দ্র মোদী কিচ্ছু হয় না, এমনকি বিজেপির জেনারেল সেক্রেটারিও হননি সেই সময়কার ছবি। নরেন্দ্র মোদীর একতা যাত্রা শুরু করার ছবি মুরলী মনোহর যোশীর সঙ্গে। এই যে ছবিটা নির্মলবাবু 1991 সালে ঠিক এই বিবেকানন্দ মূর্তির কাছে, বিবেকানন্দ মূর্তির সামনে পায়ে প্রণাম করে এই রক মেমোরিয়াল থেকে তিনি একতা যাত্রায় বেরিয়েছিলেন। তখন জম্মু কাশ্মীরে 370 ধারা ছিল, ওখানে আমাদের দেশের নিশান উঠত না। কাশ্মীর, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত তারা গিয়েছিলেন জম্মু কাশ্মীরের মাটিতে ভারতীয় পতাকা ওড়ানোর জন্য। এখন এর জন্য যদি কেউ বিবেকানন্দকে সহায় করে থাকেন, আমি জানি না বিবেকানন্দ বেঁচে থাকলে তাতে অখুশি হতেন কিনা, কিন্তু আপনার কি মনে হচ্ছে যে এর জন্য ধর্মের আশ্রয় নেওয়া হচ্ছে বা রাজনীতি ধর্ম মিলে গেছে? আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী যে তপস্বী, এই কথাটা নরেন্দ্র মোদী যার বাড়িতে মানুষ হয়েছেন, প্রচারক হবার আগে যেখানে বড় হয়েছেন, তার নাম হচ্ছে মোহন ভাগবত। তিনি একেবারে পরিষ্কার রাম মন্দির উদ্বোধনের দিন মঞ্চে দাঁড়িয়ে বললেন, वो तो तपस्वी थे और तपस्वी भी है, आज भी है। প্রধানমন্ত্রী হিসেবে তাকে একেবারেই উনি ওখানে সম্বোধন করলেন না, তপস্বী বলে করলেন রাম মন্দিরের উদ্বোধন। সুতরাং যিনি ওর সঙ্গে ঘর করেছেন, আমি তো তার কথার বেশি গুরুত্ব দেবই, এটা তো খুব স্বাভাবিক কথা। মোহন ভাগবত যেটা বলছেন, আমি নরেন্দ্র মোদীর সঙ্গে তো বাস করিনি, কিন্তু একটা জিনিস আপনাকে আমি বলতে পারি, সেটা হচ্ছে একটা খুব অসম ব্যাপার লাগে, সেটা হচ্ছে যে সবাই যখন নরেন্দ্র মোদীর যদি কোনো ব্যক্তিগত কিছু থাকে, যদি ব্যক্তিগত কোনো ভাবধারা তৈরি হয়, শুধু রাজনৈতিক পরিচয়টার জন্য সেইটা চাপা পড়ে যাবে, সেটা কখনো সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো করেন, কালী পুজো করেন, সব কিছুই করেন, কিন্তু সেটাও প্রচার হয়, সেটাও দেখানো হয়, কিন্তু তখন তো কেউ কোনো কথা বলে না। আমার একটা ভয় হয়, সুকন্যা আমার একটা ভয় হয়, আমি জিষ্ণুবাবুর কাছে সে ভয়টা প্রকাশ করি। জিষ্ণুবাবু, ভোটটা ইনসিডেন্টালি পড়ে গেছে আইনের সঙ্গে, সুকন্যা ইনসিডেন্টালি আপনি তো ভোটের কথা বলছেন, আপনি তো ভোটের কথা বলছেন, আমি আপনাকে আরো বড় জানে না উপরে ধ্যান করা যাবে এলোমেলো, আমি জানি না ভোটের সঙ্গে ধ্যানের কি সম্পর্ক। সুকন্যা, আপনি তো ভোটের কথা বলছেন। না না, ওরা ধ্যানটা জানে তো, ধ্যান করুক না। সুকন্যা, ধ্যান করে, সুকন্যা তো ভোটের কথা বলছেন, আমার একটু জানার কথা। জিষ্ণুবাবু, ভোট টোট ছেড়ে দিন, মানে একেবারে জীবন সংশয়ের মুহূর্ত, যে কোনো মুহূর্তে, যুদ্ধক্ষেত্রে তো যে কোনো মুহূর্তে জীবন সংশয় হতে পারে। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের আশ্রম তার জন্য আলাদা করে খুলে দেওয়া হতো। স্বামী ভাস্করানন্দ সেই আশ্রমের অধ্যক্ষ, নির্মলবাবু আমার থেকে আরও ভালো বলতে পারবেন। কৃষ্ণা বসুর লেখা আছে, রেঙ্গুনে রামকৃষ্ণ মিশনের আশ্রমে ধ্যান করতে দিত রাত্রিবেলা, মধ্যরাতে। নায়ার বা নাম্বিয়ার ছাড়া আর কেউ জানতে পারতেন না। না, আমি জিজ্ঞাসা করছি, এখন আমার একটা প্রশ্ন আছে। এখন ধরুন বলছি নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলে কি তাকেও শুনতে হতো? তিনি হিন্দুত্ববাদী, তিনি ধ্যান করতেই যেতেন। নেতাজি সুভাষচন্দ্র বসু জীবনের একটা বড় অংশ রামকৃষ্ণ মিশনের তে গিয়ে ধ্যান করে তার শক্তি সঞ্চয় করেছিলেন। স্বামী বিবেকানন্দ আর এই যে রক মেমোরিয়াল, যেটা শ্রীপাদশিলা, যেখানে ভগবতী দাঁড়িয়ে এক পায়ে ভগবান শঙ্করের জন্য তপস্যা করেছিলেন, তার ভারতের নবজাগরণে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। স্বামীজি শিকাগোতে যাওয়ার আগে ওখানে 3 দিন 3 রাত ধ্যান করেছিলেন। আজকে 2024 সালের সঙ্গে স্বামীজি যে কথা বলেছিলেন তা একেবারে হুবহু মিলে যায়। স্বামীজি বলেছিলেন, আমি দিব্য চক্ষে দেখিতে পাইতেছি আমাদের প্রাচীনা জননী পূর্বাপেক্ষা আরও বেশি মহিমান্বিতা হইয়া আত্মপ্রকাশ লাভ করিয়াছেন। বিগত 10 বছরের যদি ভারতবর্ষের সাফল্য আমরা দেখি, সেটা যোগের ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে, মানে ধরুন 500 বছর আগে ভারতবর্ষ মানে 1500 সাল পর্যন্ত সারা পৃথিবীর যে জিডিপি তার 2/3 সেটা ভারত আর চীন মিলে কন্ট্রিবিউট করত। আজকে ভারত সারা পৃথিবীর অর্থনীতিতে একটা বড় স্থান। আজকে যখন G20 হয়েছে, আফ্রিকান ইউনিয়ন এই দেশগুলোকে কেউ পাত্তা দিত না, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে ভারতবর্ষ তাকে এতটা সম্মান দিয়েছে যে ভারতবর্ষের যে গরিমা,
সেই গরিমা আমাদের প্রাচীনা জননী পূর্বাপেক্ষা আরও বেশি মহিমান্বিত হয়েছেন। আমরা আগে বোফোর্স কিনতাম, এখন আমরা ব্রহ্মাস, আমাদের শত্রু ফিলিপিন্সকে 35,000 কোটি টাকার ব্রহ্মাস ক্ষেপণাস্ত্র আমরা বিক্রি করেছি। তাই আমাদের প্রাচীনা জননী যখন আরও গরিমান্বিত হয়েছেন, তখন ওই শিলা আবার নতুন করে তার একটা স্থান পেয়েছে। এটা শুরু করার সময়ই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সেই সময়কার যিনি কার্যবাহ ছিলেন একনাথ রানারে, ওনার মনের মধ্যে কেন হয়েছিল যে চীনের যুদ্ধে ভারতবর্ষ হেরে যাবার পরে ভারতবাসীর মনের মধ্যে একটা গ্লানি, একটা পরাজয় বোধ এসেছিল। তাকে মুছে ফেলে দিয়ে স্বামীজি যে প্রাচীনা জননীকে আবার মহিমান্বিত করার কথা বলেছিলেন, তার জন্যই ওই সমুদ্র মন্দির, এই অপূর্ব সমুদ্র মন্দির এবং বিবেকানন্দ কেন্দ্র সারা ভারতবর্ষে আরও অনেক বড় প্রকল্প চালায়। যেমন উত্তর পূর্ব ভারতে স্কুলগুলো যদি দেখেন, অরুণাচলের স্কুলগুলো, ওই স্কুলগুলো যদি দেখেন, বিভিন্ন জায়গায় সেবা কেন্দ্র সব বিবেকানন্দ কেন্দ্র চালান। রামকৃষ্ণ মা, ঠাকুর মা, স্বামীজির যে ভাব, সেই ভাবকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকেরা আত্মীকরণ করে বিবেকানন্দ কেন্দ্রের কাজ করেন। তাতে নতুন করে কিছু হয়নি, এইভাবেই বিবেকানন্দ কেন্দ্র শুরুর সময় থেকে করছেন। এবারে কোনো একজন রাষ্ট্রপ্রধান তার নিজের শক্তিকে সংহত করার জন্য, আর বিশেষ করে আজকে যখন আমরা বিকশিত ভারতের কথা বলছি, যে 2047 সালে বিকশিত ভারতের জন্য, তাই স্বামীজি যে দিব্যচক্ষে যে প্রাচীনা জননীর মহিমান্বিতা রূপ দেখেছিলেন, আজকে 2024 সালে ওই শিলা আবার নতুন করে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা একদম সত্যি কথা। আমি নির্মলবাবুর কাছে আরও একবার আসবো। নির্মলবাবু, স্বামী বিবেকানন্দের কথা থেকে নেতাজির কথা, আমরা আজকের প্রধানমন্ত্রীর ছবি দেখছি, এটা কি আরও প্রাচীন ভারতেরও একই রকম ঐতিহ্য ছিল? তার আগে একটু বলে নিই, আমি একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছবি নিয়ে গেলেন, উনি ছবি আঁকেন, আপনি জানেন। ছবি নিয়ে গিয়ে লালকৃষ্ণ আডবাণীকে দিলেন। লালকৃষ্ণ আডবাণী জিজ্ঞেস করলেন, এটা কি মমতা? মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিয়েছিলেন, পা অফ মা। আচ্ছা, কোন মায়ের পা? আরে উনি বুঝতেই পারেননি পা অফ মা কথাটার মানে কি। বেশ, পা অফ মা, এবং আমরাও বুঝতে পারি উনি মা কালীর একটা পায়ের ছবি এঁকেছিলেন, এই তো বুঝতে পেরেছি, সেই পা অফ আবার মা বলছেন বুঝতে সেটা পারেননি। বুঝিয়ে দিলেন। বুঝতে পারছেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝিয়ে দিলেন। বুঝতে পারেন এসব কচি তৃণমূল জানেও না, এসে পড়েছে আর কি করবে, ভাসতে ভাসতে চলে এসেছে। বেশ, কিন্তু আমার যাই হোক, প্রশ্নটা বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন ধরুন